নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় আর্য ভাষার বিবর্তন এবং তার বিভিন্ন স্তর নিয়ে। বিশেষ করে যারা এনটিএ নেট বা ডাব্লিউবি সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। সংক্ষিপ্তভাবে জেনে নেব ভারতীয় আর্য ভাষার বিবর্তন এবং তাদের স্তরগুলোকে নিয়ে। আর্য ভাষার জয়যাত্রা শুরু হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা ওল্ড ইন্দো আরিয়ান দিয়ে। এর সময়সীমা ছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর প্রধান নিদর্শন হল পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। এই যুগের প্রধান বৈশিষ্ট্য ছিল জটিল যুক্তব্যঞ্জন এবং 8টি কারকের ব্যবহার। এগুলোকে নিয়ে আমরা বিগত একাধিক ক্লাসে বিস্তৃত আলোচনা করেছি। যদি প্রয়োজন মনে করেন তো পুরনো ক্লাসগুলো দেখে আসতে পারেন। আমরা জানি এই স্তরে বচন ছিল 3টি: একবচন, দ্বিবচন এবং বহুবচন। এরপরে শুরু হলো পরিবর্তনের যুগ। মধ্য ভারতীয় আর্য ভাষা, যাকে আমরা প্রাকৃতের যুগও বলি, এটি 3টি স্তরে বিভক্ত: আদি, মধ্য এবং অন্তঃস্তর। এই যুগের ভাষার জটিলতা কমে আসতে থাকে। প্রাচীন আর্য ভাষার যে রি ধ্বনিটি ছিল তার বদলে অ, হস্রই, হস্রৌতে পরিণত হয় এবং দ্বিবচনের সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। প্রাকৃতের প্রধান 5টি আঞ্চলিক রূপ হল সৌরসেনী, মাগধী, মহারাষ্ট্রী, পৈশাচী এবং অর্ধমাগধী। পরীক্ষায় প্রায়ই আসে মাগধী প্রাকৃতের বৈশিষ্ট্য নিয়ে। মনে রাখবেন, মাগধীতে শীষধ্বনির বদলে কেবল তালব্য ব্যবহৃত হয়। আবার পৈশাচী প্রাকৃতে ঘোষধ্বনি অঘোষ হয়ে যায়, যেমন দ হয়ে যায় ত। মাগধী প্রাকৃতের আরও একটি বিশেষত্ব হল জ্ঞ, দন্তন্বয় জয়ফলা, মূর্ধন্যয়ে জয়ফলা, এই 3টি যুক্ত বর্ণই ন ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়। পালি ভাষার উৎপত্তি নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্ক আছে। পণ্ডিত বিধুশেখর শাস্ত্রীর মতে পংক্তি বা পরিভাষা থেকে পালি শব্দের জন্ম। অন্যদিকে প্রাচীন আর্য ভাষার 3টি প্রধান আঞ্চলিক উপভাষা ছিল: উদিচ্য, মধ্যদেশীয় এবং প্রাচ্য। এই প্রাচ্য অঞ্চল থেকে পরবর্তীকালে মাগধী প্রাকৃতের জন্ম হয়। অবশেষে 1000 খ্রিস্টাব্দের দিকে জন্ম নেয় নব্য ভারতীয় আর্য ভাষা। অপভ্রংশ ও অবহঠঠ স্তরের ভেতর দিয়ে বাংলা, অসমিয়া, ওড়িয়া এবং হিন্দি ভাষার উদ্ভব হয়। আমাদের চর্যাপদ হল এই নব্য স্তরের আদি নিদর্শন। আশা করছি আজকের এই আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন তার উত্তর তো আমি বলবই, একই সাথে ব্যাখ্যা করব কেন উত্তরটাকে সঠিক বলছি, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো কি লেখা আছে, যে নিচের মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তর নির্বাচন করুন। প্রথম পয়েন্ট কি রয়েছে, কি বলছে? শুদ্ধ অশুদ্ধ। তাহলে এই স্টেটমেন্টগুলোর ভিতরে কোনটি শুদ্ধ, কোনটি অশুদ্ধ, সেগুলো আমরা আগে জানব। তারপরে এই যে বিকল্প উত্তর সংকেত, যে বিকল্পগুলি দেওয়া আছে তার মধ্যে কোনটি ঠিক সেটি আমরা জানার চেষ্টা করব। তো আগে স্টেটমেন্টগুলো ঠিক কিনা সেগুলো আগে জানি, তারপরে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। শুরু করছি প্রথম প্রশ্নটি দিয়ে। এখানে যে বিবৃতিগুলো আছে সেগুলো হচ্ছে, এতে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটি শুদ্ধ, কারণ ভাষাতাত্ত্বিকদের মতে বৈদিক ও সংস্কৃত ভাষার এই যুগটি এই সময়কালেই বিস্তৃত ছিল। অতএব এটি একটি সঠিক। বিতে কি রয়েছে না, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এটিও শুদ্ধ, কারণ এই সময়কালেই পালি, প্রাকৃত ও অপভ্রংশ ভাষার বিবর্তন ঘটে।
তাহলে এটি একটি শুদ্ধ বিবৃতি। এরপরে শীতে যাব। শীতে কি আছে? মধ্য ভারতীয় আর্য ভাষার ৩টি স্তর। এটি শুদ্ধ, কারণ এই স্তর ৩টি হচ্ছে আদি, পালি, মধ্য, প্রাকৃত এবং অন্ত, অপভ্রংশ, অবহট্ঠ। তাহলে এটিও সঠিক বিবৃতি। এরপরে আছে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরের কালো সীমা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে প্রথম খ্রিস্টাব্দ পর্যন্ত। এটিও শুদ্ধ। এটি মূলত পালির সময়কাল। তাহলে 4টি স্টেটমেন্টেই এখনো পর্যন্ত সঠিক পাচ্ছি, অর্থাৎ শুদ্ধ। এরপরে আছে 5 নাম্বার বিবৃতি। নব্য ভারতীয় আর্য ভাষার সময়সীমা দশম শতক থেকে বর্তমান কাল। এটিও শুদ্ধ, কারণ 900 থেকে 1000 খ্রিস্টাব্দের দিকেই বাংলা সহ আধুনিক ভাষাগুলোর জন্ম হয়। এটিও শুদ্ধ। তাহলে এর 5টি বিবৃতি শুদ্ধ। এখন সংকেত থেকে আমাদের দেখতে হবে যে কোথায় কোন বিকল্পে 5টি শুদ্ধ বলা হয়েছে। দেখুন অ্যান্সার গ। এতে বলা হয়েছে এর শুদ্ধ, বিও শুদ্ধ, সেও শুদ্ধ, ডিও শুদ্ধ এবং ইও শুদ্ধ। অতএব এর অ্যান্সার হচ্ছে গ। বুঝা গেল? এরপরে আমরা 2 নাম্বার প্রশ্ন উত্তরে যাব। এখানেও বলা হয়েছে নিচের মন্তব্যগুলির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বিবৃতিগুলো দেখা যাক। প্রথম বিবৃতি, নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষার সময় দশম থেকে বর্তমান কাল। এটি শুদ্ধ, তাহলে এটি শুদ্ধ। এরপরে আছে মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরের সময় প্রথম খ্রিস্টাব্দ থেকে ষষ্ঠ খ্রিস্টাব্দ। এটি শুদ্ধ, কারণ এটি মূলত প্রাকৃত ভাষার জয় জয়কারের সময়। এই সময় প্রাকৃত ভাষাগুলোর জন্ম এবং বিস্তৃতি চলছিল, তাহলে এটি শুদ্ধ। এরপর সি রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তরের সময় ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে নবম খ্রিস্টাব্দ। এটি শুদ্ধ, কারণ এই সময়কালটি অপভ্রংশ ও অবহট্ঠের। তাহলে এটিও সঠিক। এরপরে রয়েছে ডি, মধ্য ভারতীয় আর্য ভাষার পর্বের প্রাণপুরুষ হলেন পাণিনি। এটি একেবারে শুদ্ধ, কারণ পাণিনি সংস্কৃত ভাষাকে সংহতি দিলেও তার ব্যাকরণেই প্রাচীন থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার উত্তরণকে চিহ্নিত করতে সাহায্য করে। তাই এই বিবৃতিটিও সঠিক। এরপরে 5 নাম্বার বিবৃতিটিকে দেখব। মধ্য ভারতীয় আর্য ভাষার 3টি ভাষাস্তর রয়েছে। এটি শুদ্ধ, কারণ পালি, প্রাকৃত এবং অপভ্রংশ এই 3টি প্রধান বিবর্তিত রূপ আমরা দেখতে পাই। তাহলে আগের মতো এটিরও উত্তর হবে সবকটি শুদ্ধ। এখন কোন অপশনে শুদ্ধ সবকটি দেওয়া হয়েছে না ক, দেখুন কতে সবটাই শুদ্ধ আছে। এও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, ডিও শুদ্ধ এবং ইও শুদ্ধ। তাহলে এর অ্যান্সার হবে ক। এরপর আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। গত দুটো প্রশ্নের মতো এখানেও 5টা বিবৃতি রয়েছে। নিচের মন্তব্যগুলির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। প্রথম বিবৃতি কি রয়েছে? সংস্কৃতে বিশুদ্ধ স্বরধ্বনির সংখ্যা 10টি। এটি শুদ্ধ, কারণ অ, আ, হস্রই, দীর্ঘই, হস্রৌ, দীর্ঘৌ, রি, এ, ও এবং লি। দেখো 10টি স্বরধ্বনি আছে, তাহলে এটি শুদ্ধ। এরপরে রয়েছে এ, ওই, ও আর ও। এই 4টি হলো সংস্কৃত ভাষার যৌগিক স্বর। এটি একেবারে শুদ্ধ। কেন? এদের সন্ধ্যক্ষর বলা হয়, কারণ এগুলো আরেকটি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। তাহলে এটিও শুদ্ধ বিবৃতি। এরপরে সিতে যাব। কোনো ভাষাতেই লিকারের ব্যবহার নেই।
এটি শুদ্ধ। আধুনিক কোনো জীবিত ভাষাতেই লিকার বা লিকারের ব্যবহার দেখা যায় না। এটি কেবল প্রাচীন বৈদিক ব্যাকরণেই সীমাবদ্ধ ছিল। বোঝা যাচ্ছে? তাই বলা হচ্ছে কোনো ভাষাতেই লিকারের ব্যবহার নেই। ডি, বাংলার মৌখিক নাসিক্য ধ্বনির সংখ্যা ৩টি। এটিও শুদ্ধ। নাসিক্য ব্যঞ্জনধ্বনিগুলো হচ্ছে উঁ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। কিন্তু আধুনিক বাংলার উচ্চারণের দিক থেকে ৩টি প্রধান নাসিক্য ধ্বনি কাজ করে। কোন ৩টি? দন্তন্য, ম এবং অনুস্বার বা উঁ। এই ৩টি নাসিক্য ধ্বনি কাজ করে। তাই বাংলার মৌলিক নাসিক্য ধ্বনির সংখ্যা ৩টি। বুঝা যাচ্ছে? তাহলে এটি শুদ্ধ স্টেটমেন্ট। এরপরে আছে বাংলা বর্ণমালা ২ ভাবে বিভক্ত। এটিও শুদ্ধ, কারণ দুটি ভাগ হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাহলে এরও সবকটি শুদ্ধ। কোথায় সবকটি শুদ্ধ দেওয়া আছে? না, গ। অ্যান্সার গ দেখো। শুদ্ধ, 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 শুদ্ধ। তাহলে অ্যান্সার হবে গ। ৪ নম্বরে কি বলা হয়েছে? যে নিচের মন্তব্যগুলির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তরটি বাছতে হবে। বিবৃতিগুলি কি রয়েছে? মধ্য ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক উপভাষা ৫টি। এটি শুদ্ধ। মূলত উদিচ্য, প্রাচ্য, প্রতীচ্য এবং দাক্ষিণাত্য ও মধ্যদেশীয় এই ৫টি উপভাষা দেখতে পাওয়া যায়। কি কি? উদিচ্য, প্রাচ্য, প্রাতীচ্য, দাক্ষিণাত্য ও মধ্যদেশীয়। তাহলে এই বিবৃতিটি সঠিক। এরপরে রয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক উপভাষা ৮টি। এটি অশুদ্ধ। এটি অশুদ্ধ। কেন অশুদ্ধ বলা হচ্ছে? না, প্রধান ৪টি হচ্ছে সৌরসেনী, মাগধী, মহারাষ্ট্রী ও পৈশাচী। তাই এটি হয়ে যাচ্ছে অশুদ্ধ। তাই এটি সঠিক বিবৃতি নয়। এরপরে আছে সি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন ঋগ্বেদ। এটা একদম সঠিক। কেন? না, এটি পৃথিবীর প্রাচীনতম আর্য সাহিত্যের নিদর্শন। এরপরে ডিতে আছে মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম অবহট্ট। এটিও শুদ্ধ। অপভ্রংশের পরবর্তী এবং নব্য ভারতীয় আর্য ভাষার ঠিক আগের স্তরটি হচ্ছে অবহট্ট। তাহলে এটি সঠিক স্টেটমেন্ট। এরপরে রয়েছে ই, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম প্রাকৃত। এটি শুদ্ধ। ব্যাপক অর্থে মধ্য ভারতীয় আর্য ভাষাকে প্রাকৃত ভাষার যুগ বলা হয়। তাহলে এটি শুদ্ধ একটি বিবৃতি। তাহলে এখানে ৪টি শুদ্ধ, একটি অশুদ্ধ। তাহলে দেখতে হবে কোনটি সঠিক। এখানে বলা হয়েছে কোনটি সঠিক? না, গ দেখুন, তাহলেই এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখুন, এ স্টেটমেন্টটিকে বলা হয়েছে শুদ্ধ, বি স্টেটমেন্টটিকে বলা হয়েছে অশুদ্ধ, তারপর সবকটিকেই বলা হয়েছে শুদ্ধ। আমাদের আলোচনাতেও তাই উঠে এসেছে। তাই অ্যান্সার হবে গ। এরপর আমরা ৫ নাম্বার প্রশ্ন উত্তরে যাব। এখানেও বলা হয়েছে যে নিচের মন্তব্যগুলির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি বলা হয়েছে? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দের আদি স্থান ছাড়াও যুক্ত ব্যঞ্জনের নানা স্থানে স্বচ্ছন্দ ব্যবহার ছিল। একদম এটি সঠিক স্টেটমেন্ট, অর্থাৎ এটি শুদ্ধ। কেন শুদ্ধ? না, বৈদিক ও সংস্কৃতে শব্দের শুরুতে, মাঝে বা শেষে জটিল যুক্ত ব্যঞ্জন স্বচ্ছন্দে ব্যবহার হতো। তাহলে এটি সঠিক শুদ্ধ বিবৃতি। এরপরে আছে বি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার যত্রতত্র সন্ধি ছিল অপরিহার্য। এটি একেবারেই শুদ্ধ বিবৃতি। কেন?
না, সংস্কৃত ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এর জটিল সন্ধির নিয়ম। তাহলে এটিও সঠিক বিবৃতি। এরপর আছে সি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রতিটি বর্গে অনুনাসিক ছিল। এটি একদম শুদ্ধ একটি বিবৃতি। প্রাচীন বর্গের বলতে কোনগুলি? ক, চ, ট, ত আর প। এটা হচ্ছে প্রাচীন বর্গ। প্রত্যেকটির শেষে একটি করে নাসিক্য বর্ণ আছে। কোনগুলো? উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। একদম, তাহলে এটি একটি শুদ্ধ বিবৃতি। এরপর আছে ডি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ক বর্গের ধ্বনির উচ্চারণ স্থান নির্দিষ্ট হয় মূলত পশ্চাৎ কণ্ঠ। এটি একদম শুদ্ধ। ব্যাকরণ অনুযায়ী ক বর্গের বর্ণগুলো কণ্ঠবর্ণ। ঠিক আছে, তাহলে এটি একটি শুদ্ধ বিবৃতি। এরপরে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিভিন্ন যুক্ত ব্যঞ্জনের স্বচ্ছন্দ ব্যবহার প্রচলিত ছিল। এটি শুদ্ধ। কেন? কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতত্ত্ব অত্যন্ত সমৃদ্ধ ও জটিল ছিল, যা পরবর্তীকালে মধ্য আর্য ভাষায় এসে সরলীকৃত হয়ে যায়। তাই এটি সঠিক বিবৃতি, অর্থাৎ শুদ্ধ। অর্থাৎ পাঁচটি হচ্ছে শুদ্ধ। এখন আমাদের সংকেতে দেখতে হবে কোথায় পাঁচটিকেই শুদ্ধ বলা হয়েছে। খ দেখুন, খতে পাঁচটি স্টেটমেন্টকেই শুদ্ধ বলা হয়েছে। এ শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, ডিও শুদ্ধ এবং ইও শুদ্ধ। অ্যান্সার তাই আমাদের খ। বুঝতে পারছেন? আমি শুধু কিন্তু উত্তরেই বলছি না, একই সাথে প্রত্যেকটির ব্যাখ্যাও করে দিচ্ছি, যাতে আরেকবার রিভিশন হয়ে যায়। আর আমি অনুরোধ করব, পুরনো যে ক্লাসগুলো আমি আলোচনা করেছি এই সংক্রান্ত, সেগুলো একবার দেখবেন। মন দিয়ে একটু দেখুন। নিঃসন্দেহে এগুলো আপনারাও বলতে পারবেন। এরপর আছে ৬ নাম্বার প্রশ্ন। ৬ নাম্বার প্রশ্নে ভারতে ভাষার সংখ্যা কত? সঠিক উত্তর ৪টি। ঠিক আছে? একদম সঠিক উত্তর আমি বলে দিচ্ছি ডাইরেক্ট, ৪টি। কারণ ভারতে প্রধানত ৪টি ভাষা বংশের ভাষা প্রচলিত। সেগুলো হচ্ছে ইন্দো ইউরোপীয়, যেটি আর্য, দ্রাবিড়, তৃতীয় হচ্ছে অস্ট্রিক, যেটি হচ্ছে নিষাদ, এবং ৪ নাম্বার ভাষাটি হচ্ছে তিব্বতী চীনা, যেটি হচ্ছে কিরাত। তাহলে আর্য, দ্রাবিড়, নিষাদ এবং কিরাত, এই ৪টি ভাষা রয়েছে আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়ে আজও। তাই এর অ্যান্সার হচ্ছে ৪। এরপরে আমরা ৭ নাম্বার প্রশ্নে যাব। এতেও বলা হয়েছে আগের প্রশ্নগুলোর মতোই, যে নিচের মন্তব্যগুলির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। প্রথম যে বিবৃতি আছে সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কারক ছিল ৮টি। এটি শুদ্ধ। প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত ৮টি বিভক্তি ও কারক ছিল। দ্বিতীয় বিবৃতিটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান ভাষা প্রাকৃত। এটি শুদ্ধ, কারণ এই যুগের সাধারণ মানুষের কথ্য ও সাহিত্যের ভাষাকেই প্রাকৃত বলা হয়। তাহলে এটি শুদ্ধ। ৩ নাম্বার যে বিবৃতিটি সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ৫ প্রকার ক্রিয়ার কাল প্রচলিত ছিল। এটি শুদ্ধ। সেই ৫ প্রকার ক্রিয়ার কাল হচ্ছে লট, লোট, লং, বিধিলিঙ্গ এবং লিট। এই ৫টি প্রধান কাল ও ভাবের ব্যবহার ছিল। তাহলে এটি শুদ্ধ। এরপরে রয়েছে ডি, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় প্রচলিত বাচ্য ছিল ২টি, কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। এটি সাধারণ ব্যাকরণগত বিচারে শুদ্ধ ধরা হয়। যদিও ভাববাচ্যের অস্তিত্ব ছিল, তবে প্রধান বিভাগ হিসাবে দুটিই স্বীকৃত। তাই এটিও শুদ্ধই আমি ধরে নিচ্ছি। এছাড়াও শেষ যে বিবৃতিটি আছে সেটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় ক্রিয়ারূপ ২টি পদে বিভক্ত ছিল। এটি শুদ্ধ। পদ দুটি হচ্ছে পরমস্পদ আর আত্মনেপদ। এগুলো বারবার আমি ব্যাখ্যা করেছি আগের ক্লাসে। তাহলে এটিতেও ৫টি স্টেটমেন্টেই ঠিক আছে। বিকল্প ক দেখুন, এখানে উল্লেখ করা হয়েছে ৫টিকেই শুদ্ধ। যেমন এও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, ডি শুদ্ধ এবং ই শুদ্ধ। তাই আমাদের অ্যান্সার এখানে ক।
এরপর আমরা ৮ নাম্বার প্রশ্নে যাব। ৮ নাম্বার প্রশ্নে বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় কোথায়? এখানে তাই মিস্টেক হয়েছে। নিদর্শন নয়, নিদর্শন পাওয়া যায় কোথায়? যে বিকল্পগুলো আছে রামায়ণ, মহাভারত, গীতা, ঋগ্বেদ, চর্যাপদ। না, ঋগ্বেদ হবে। কেন হবে? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সবচেয়ে প্রাচীন এবং প্রধান নিদর্শন হচ্ছে ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত বা গীতা পরবর্তীকালে নিদর্শন। এটা লৌকিক সংস্কৃতের একটা নিদর্শন এবং চর্যাপদ নব্য আর্য ভাষার নিদর্শন। এখানে অ্যান্সার হচ্ছে ঘ, ঋগ্বেদ। এরপরে ৯ নম্বর প্রশ্নে আমরা যাব। ৯ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়টি বচন ছিল? কয়টি বচন ছিল? ৩টি। কোন ৩টি? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বচন ছিল ৩টি, একবচন, দ্বিবচন, বহুবচন। মনে রাখবেন, আধুনিক বাংলা ভাষায় কিন্তু দ্বিবচন নেই। এরপরে আমরা ১০ নম্বর প্রশ্নে যাব। ১০ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধাতুর কয়টি শ্রেণী ছিল? ৩টি, ২টি, ৩টি, ৪টি এবং ৮টি। এটির অ্যান্সার হবে ২টি। কেন হবে? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় বা সংস্কৃতে ধাতু মূলত ২ প্রকারের ছিল, পরমস্পদী এবং আত্মনেপদী। এছাড়া কিছু ধাতু ২ পদেই চলত বলে তাদের উভয়পদী বলা হয়। তবে মৌলিক শ্রেণী হিসেবে দুটিই প্রধান, অর্থাৎ পরমস্পদী বা আত্মনেপদী। তাই অ্যান্সার হবে ২টি, খ। এরপরে আমরা ১১ নম্বর প্রশ্নে যাব। এখানে বলা হয়েছে কোনটি প্রাচীন ভারতীয় আর্য ভাষার শ্রেণী? পরমস্পদী, আত্মনেপদী, উত্তরপদী, সবকটি, কোনটিই নয়। উত্তর হবে সবকটি। কেন সবকটি বলা হচ্ছে? কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধাতুর রূপ বা পদ ৩টি বিভাগেই দেখা যায়। পরমস্পদী বা আত্মনেপদী হল প্রধান ২টি শ্রেণী, আর যে ধাতু এই ২ নিয়মেই চলে তাকে উভয়পদী বলা হয়। যেহেতু ৩টি আর্য ভাষার অংশ, তাই উত্তর সবকটি। আবার বলছি, প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধাতুরূপ বা পদ ৩টি বিভাগে দেখা যায়। পরমস্পদী বা আত্মনেপদী হল প্রধান ২টি শ্রেণী, আর যে ধাতু এই ২ নিয়মেই চলে তাকেই বলা হয় উভয়পদী। যেহেতু ৩টি আর্য ভাষার অংশ, তাই উত্তর সবকটিই। এরপর আমি যাব ১২ নম্বর প্রশ্ন উত্তরে। ১২ নম্বরে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়টি প্রত্যয় ছিল? কয়টি প্রত্যয় ছিল? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৬টি। উত্তর হবে ২টি। কেন ২টি হবে? না, সংস্কৃত বা প্রাচীন আর্য ভাষার প্রত্যয় মূলত ২টি। কারণ কৃৎ প্রত্যয় যা ধাতুর সঙ্গে যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় যা শব্দের সঙ্গে যুক্ত হয়। বুঝা যাচ্ছে? এরপর আছে ১৩ নম্বর প্রশ্ন। ১৩ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কোন ছন্দ পদ্ধতি ছিল? অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, সবকটি, কোনটিই নয়। উত্তর হবে সবকটি। কেন? প্রাচীন ভারতীয় আর্য সাহিত্যে, বিশেষ করে বৈদিক ও লৈকিক সংস্কৃতে অক্ষরের সংখ্যা গণনা, যেটিকে বলা হচ্ছে অক্ষরবৃত্ত, এবং মাত্রার পরিমাণ, যাকে বলা হচ্ছে মাত্রাবৃত্ত, উভয় পদ্ধতিই ছিল। যদিও আধুনিক বাংলার মতে স্বরবৃত্ত হুবহু এক নয়, তবে ছন্দের আদি উৎস হিসেবে এই পদ্ধতিগুলোর সংমিশ্রণ প্রাচীন সাহিত্যেও দেখতে পাওয়া যেত। প্রাচীন ভারতীয় আর্য সাহিত্যে, যেটা হচ্ছে বৈদিক ও লৈকিক সংস্কৃতে, ছন্দের ভিত্তি ছিল ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা। অক্ষরবৃত্ত কিরকম? অক্ষরবৃত্ত হচ্ছে, এখানে ছন্দের প্রধান বৃত্তি হচ্ছে অক্ষরের সংখ্যা গণনা করা এবং লঘু গুরু স্বরের নির্দিষ্ট বিন্যাস। প্রতিটি চরণে অক্ষরের সংখ্যা নির্দিষ্ট থাকে। এর ভালো উদাহরণ হচ্ছে অনুষ্টুপ ছন্দ। এটি লৌকিক সংস্কৃতের সবচেয়ে বেশি ব্যবহৃত ছন্দ। রামায়ণ, মহাভারতের অধিকাংশ শ্লোক এই ছন্দেই রচিত। এর প্রতিটি চরণে ৮টি করে অক্ষর থাকবে। যেমন শ্লোক ধরুন: মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম সা সতী তমা যৎ ক্রঞ্চ মিথুনা
দে ক ম বই কাম মোহিতম। এখানে প্রথম পদে দেখো মা নিষাদ প্রতিষ্ঠান ত। এই অংশে ৮টি অক্ষর আছে। এর নির্দিষ্ট অক্ষর গণনার সংখ্যাই হচ্ছে অক্ষরবৃত্তের বৈশিষ্ট্য। আবার মাত্রাবৃত্ত বিষয়টা কি? না, এখানে অক্ষরের সংখ্যার চেয়ে মাত্রার পরিমাণ বেশি গুরুত্বপূর্ণ। হ্রস্ব স্বরকে ১ মাত্রা, দীর্ঘ স্বরকে ২ মাত্রা ধরে গণনা করা হয়। উদা আর্যা ছন্দ হচ্ছে সংস্কৃত সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় মাত্রাবৃত্ত বা জাতি ছন্দ। এই ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে এখানে অক্ষর কটি আছে তা বড় কথা নয়, বরং অক্ষরের মাত্রা যোগ করলে নির্দিষ্ট সংখ্যা হতে হবে। আর্যা ছন্দের নিয়ম অনুযায়ী প্রথম চরণে ১২ মাত্রা হবে, দ্বিতীয় চরণে ১৮ মাত্রা থাকে। এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে পরভৃত বিরুতং কলং যথা প্রতিবচনী করতি মাধবী। মাত্রা গণনার সংখ্যা হচ্ছে সংস্কৃত ছন্দের নিয়ম অনুসারে হস্রস্বর অ হস্রই হস্রউ ১ মাত্রা, একে বলা হয় লঘু। দীর্ঘস্বর আ দীর্ঘই দীর্ঘউ এ ওই ও আর ও যা যুক্ত বর্ণের আগের বর্ণ ২ মাত্রা, একে বলা হয় গুরু। তাহলে প্রথম চরণে কি বললাম? পরভৃত বিরুতং প প হবে ১ মাত্রার, র হবে ১ মাত্রার, ভৃ হবে ১ মাত্রার, এগুলো সব হস্রস্বর। ত হবে ১ মাত্রার, বি হবে ১ মাত্রার, রু হবে ১ মাত্রার, তং যেহেতু অনুস্বার আছে তাই এটি দীর্ঘ, হবে ২ মাত্রার। এরপর আছে ক হবে ১ মাত্রার, লং যেহেতু অনুস্বার ২ মাত্রার, এবং জ হবে ১ মাত্রা। এখানে থা অংশটি পরের চরণের সাথে যুক্ত হওয়ার আগে মোট মাত্রা দাঁড়াবে ১২ মাত্রা। তাহলে এটি হচ্ছে মাত্রা বৃত্ত, তাই এর উত্তর হচ্ছে সবকটি। এরপরে আছে ১৪ নম্বর প্রশ্নে আমরা যাব। ১৪ নম্বর প্রশ্নে কি রয়েছে? মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন কোনটি? অশোকের শিলালিপি, জৈন সাহিত্য, সংস্কৃত নাটকে নারী ভৃত্যের সংলাপ, সবকটি কোনটিই নয়। অশোকের শিলালিপি কেন হবে? এটি মধ্য ভারতীয় আর্য ভাষার আদি নিদর্শন। জৈন সাহিত্য কেন হবে? এটি অর্ধমাগধীয় প্রাকৃতে রচিত। সংস্কৃত নাটকে নারী ভৃত্যের সংলাপ কেন হবে? না, প্রাচীন রীতি অনুযায়ী নাটকের উচ্চবংশীয় পুরুষরা সংস্কৃতে কথা বললেও নারী ও ভৃত্যেরা প্রাকৃতে কথা বলতেন। প্রাকৃত মধ্য আর্য ভাষার অংশ, তাই অ্যান্সার হবে সব কটিয়েই, অর্থাৎ ঘ। এরপর আমরা ১৫ নম্বরের আলোচনায় যাব। ১৫ নম্বর প্রশ্নে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কয়টি রূপ? ১টি, ২টি, ৩টি, ৪টি, ৬টি। অ্যান্সার হবে ২টি। কেন? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধানত ২টি রূপ ছিল। বৈদিক, যা বেদের ভাষা, লৌকিক বা সংস্কৃত, যা পাণিনি দ্বারা মার্জিত সাধারণ সাহিত্যের ভাষা। তাহলে প্রাচীন ভারতীয় আর্য ভাষার ২টি রূপ দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে খ। এরপর আমরা ১৬ নম্বর প্রশ্নে যাব। কি বলা হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্য রূপটি কয়টি আঞ্চলিক উপভাষায় বিভক্ত? ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৮টি। উত্তর হবে ৩টি। কেন? না, ভাষাতাত্ত্বিকদের মতে প্রাচীন আর্য ভাষার কথ্যরূপের মূলত ৩টি আঞ্চলিক উপভাষা ছিল: উদিচ্য, উত্তর পশ্চিম, মধ্যদেশীয় এবং প্রাচ্য, যেটি পূর্ব। এখানে মনে রাখার দরকার যে অনেক বইয়ে এর অ্যান্সার রয়েছে ২টি। কেন আমি ৩টি বললাম তার উত্তরে আমি যুক্তি দেখাচ্ছি যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং অনেক বিশেষজ্ঞর মতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রধান কথ্যরূপ ছিল ৩টি। উদিচ্য, নর্থ ওয়েস্টার্ন, যা মূলত গান্ধার বা উত্তর পশ্চিম ভারতের ভাষা ছিল, যেখানে পাণিনি জন্মগ্রহণ করেছিলেন। মধ্যদেশীয়, মিল্ড ইনল্যান্ড, যা হচ্ছে কুরু পাঞ্চাল অঞ্চলের ভাষা ছিল। প্রাচ্য, ইস্টার্ন, যা মগধ বা পূর্ব ভারতের ভাষা ছিল। এখন দেখতে হবে ২টি বলার যুক্তি কোথায়। যদি কোথাও আপনি দেখেন যে ২টি আছে, সেক্ষেত্রে এটা হতে পারে
যে প্রাচীন ভারতীয় ভাষার দুটি প্রধান মেরুকরণের কথা মাথায় রেখে এটা করা হয়ে থাকে। বিষয়টা কেমন? উদিচ্য বনাম প্রাচ্য। প্রাচীন বৈদিক ব্রাহ্মণ্য সংস্কৃতে প্রাণকেন্দ্র ছিল উত্তর পশ্চিম উদিচ্য, যেটাকে বলা হচ্ছে। অন্যদিকে মগধ বা পূর্ব ভারত প্রাচ্য ছিল কিছুটা ভিন্ন ঐতিহ্যে, যেখানে পরবর্তীতে বৌদ্ধ ও জৈন ধর্মের ব্যাপক প্রসার ঘটে। পতঞ্জলি বা প্রাচীন বৈয়াকরণদের আলোচনায় অনেক সময় এই উদিচ্য ও প্রাচ্য এই দুই প্রধান বিভাগের তুলনা দেখা যায়। এখন উত্তর লিখবেন কোনটি? উত্তর হবে অবশ্যই তিনটি। কেন তিনটি? না, উদিচ্য, মধ্যদেশীয়, প্রাচ্য এটি আধুনিক ভাষাতাত্ত্বিকদের কাছে সর্বাধিক গ্রহণযোগ্য। চারটিও অনেক সময় অপশন হতে পারে। কেন বলা হবে? না, পরবর্তীকালে দাক্ষিণাত্যের প্রভাব বাড়লে অনেক সময় চারটি বলা হয়। পাঁচটি, এটি মূলত মধ্য ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তাই ভাষাতাত্ত্বিক আলোচনার প্রেক্ষাপটে তিনটি উপভাষাই আপনার পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। তাই এটি ৩টি। এটির অ্যান্সার অনেক ক্ষেত্রে ২টি থাকতে পারে, অনেক ক্ষেত্রে ৪টি থাকতে পারে, ৫টি থাকতে পারে। অ্যান্সার কিন্তু সঠিক হবে ৩টি। ৩টি কেন বলছি তার যুক্তি তো আমি বিস্তৃতভাবে আলোচনা করে দিলাম। এরপর আছে ১৭ নম্বর প্রশ্ন। ১৭ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের আঞ্চলিক উপভাষা কোনটি? প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, সবকটি, কোনটিই নয়। উত্তর হবে সবকটি। কারণ প্রাচ্য, উদিচ্য এবং মধ্যদেশীয় এই তিনটি প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বীকৃত আঞ্চলিক উপভাষা। এরপর আছে ১৮ নম্বর প্রশ্ন। কি বলা হয়েছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষার কথ্যরূপের আঞ্চলিক উপভাষা কোনটি? দাক্ষিণাত্য, বাংলা, অসমিয়া, উড়িয়া, সবকটি। উত্তর হবে দাক্ষিণাত্য। কেন? পরবর্তীকালে পতঞ্জলির সময় দাক্ষিণাত্য একটি উপভাষা হিসেবে স্বীকৃতি পায়। তবে অপশন খ এবং গ আর ঘ অর্থাৎ বাংলা, অসমীয়া এবং উড়িয়া হল নব্য ভারতীয় আর্য ভাষা। তাই এগুলো প্রাচীন আর্য ভাষার উপভাষা হতে পারে না। বুঝা যাচ্ছে? তাই অ্যান্সার ক, দাক্ষিণাত্য। এরপরে আছে ১৯ নাম্বার প্রশ্ন। ১৯ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মধ্য ভারতীয় আর্য ভাষার অন্ত ও মধ্য উপস্তর, যেটি হচ্ছে অপভ্রংশ স্তর, এর সময়কাল কত? একদম চোখ বন্ধ করে বলা যায় ৬০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ অ্যান্সার ক। কারণ মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর বা অপভ্রংশ সময়কাল মোটামুটি ভাবে ৬০০ খ্রিস্টাব্দ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয়, যার পর নব্য আর্য ভাষাগুলোর জন্ম হয়। এরপরে আছে ২০ নাম্বার প্রশ্ন। কি বলা হয়েছে? নিচের বক্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। কি কি বিবৃতি আছে? প্রথম বিবৃতি, মধ্য ভারতীয় আর্য ভাষার লি লুপ্ত হলেও রি নানাভাবে পরিবর্তিত হয়ে রয়ে গেছে। এটি শুদ্ধ। কেন শুদ্ধ? না, মধ্য আর্য ভাষায় রি ধ্বনিটি কোথাও অ, কোথাও হস্রই, আবার কোথাও হস্রুকারে রূপান্তরিত হয়েছিল। যেমন কৃষ্ণ হয়েছিল কণ্ঠ, ঋষি হয়েছিল ইসি, কিন্তু লিকারটি সম্পূর্ণ বিলুপ্ত হয়। তাই এটি সঠিক বিবৃতি। এরপর আছে বি, মাগধী প্রাকৃতে শুধু তালব্যস্য এর ব্যবহার, অন্য প্রাকৃতে দন্তস্ব দেখা যায়। এটি শুদ্ধ। কেন? না, মাগধী প্রাকৃতের প্রধান বৈশিষ্ট্য হল তিনটি শীষ ধ্বনির পরিবর্তে তালব্যস্বর ব্যবহার। তাই এটি সঠিক বিবৃতি। এরপরে আছে যুক্ত ব্যঞ্জন সমীভূত হয়ে যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়। এটি শুদ্ধ। এটি মধ্য আর্য ভাষার প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। যেমন ধর্ম হয়েছে ধম্ম, কর্ম হয়েছে কম্ম। এগুলোর আলোচনা আগের ক্লাসেই করা হয়েছে। তাহলে এটিও সঠিক বিবৃতি। এরপরে ৪ নাম্বার, ট ও প, ট ও প বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ। আগের একটি প্রশ্নের বিবৃতিকে আলোচনা করতে গিয়ে এটা আলোচনা করেছি। তাহলে এটিও শুদ্ধ। অর্থাৎ ৪টি
বিবৃতি শুদ্ধ এখনো পর্যন্ত। এরপরে ৫ নাম্বার বিবৃতিটি কি রয়েছে? মধ্য ভারতীয় আর্য ভাষায় পদের শেষে অনুস্বার সাধারণত রক্ষিত হয়েছে। এটি শুদ্ধ। কারণ প্রাকৃতে পদের শেষে মকার অনেক সময় অনুস্বারে পরিণত হয়েছে। তাই ৫ টিই শুদ্ধ। তাহলে অ্যান্সার হবে খ। দেখো, একেও বলা হয়েছে শুদ্ধ, বিকেও বলা হয়েছে শুদ্ধ, সিকেও বলা হয়েছে শুদ্ধ, ডিকেও বলা হয়েছে শুদ্ধ এবং ইকেও বলা হয়েছে শুদ্ধ। তাই অ্যান্সার খ। এরপর আমরা ২১ নাম্বার প্রশ্নের উত্তরে যাব। নিচের মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংক্ষেপ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হচ্ছে এখানেও। প্রথম বিবৃতিটি রয়েছে দ্বিবচন লোপ পেয়েছে এবং তার স্থলে বহুবচন ব্যবহৃত হয়েছে। এটি শুদ্ধ। কেন শুদ্ধ? না, প্রাচীন আর্য ভাষায় দ্বিবচন মধ্য আর্য ভাষায় এসে বিলুপ্ত হয়। মধ্য ভারতীয় আর্য ভাষায় লিট, লুং, কাল দুটি লুপ্ত হয়েছে। একদম শুদ্ধ। এইরকম একটি বিবৃতি আগের প্রশ্নেও ছিল, ওখানে আলোচনা করেছি। তাও আরেকবার বলছি, কেন এটি শুদ্ধ? না, প্রাচীন ভাষার জটিল ক্রিয়ার কালগুলো সরলীকৃত হয়ে এই দুটি কাল লুপ্ত হয়েছে মধ্য ভারতীয় এসে। মধ্য ভারতীয় আর্য ভাষার পদ গঠন মূলত নামমূলক। এটি শুদ্ধ। কেন? না, মধ্য আর্য ভাষার বিবর্তনে এটি একটি উল্লেখযোগ্য ব্যাকরণগত পরিবর্তন। এরপর আছে ডি, মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথমা ও দ্বিতীয়া বিভক্তির বহুবচনে লিঙ্গভেদ নেই। একদম সঠিক স্টেটমেন্ট। এটি শুদ্ধ। কেন শুদ্ধ? না, এই স্তরে ব্যাকরণগত জটিলতা কমে আসায় লিঙ্গভেদের পার্থক্য অনেক জায়গায় ঘুচে যায়। সবশেষে আছে ই, মধ্য ভারতীয় আর্য ভাষার সর্বক্ষেত্রে শুদ্ধ পরমৈস্পদের ব্যবহার প্রচলন ছিল। এটি শুদ্ধ। কারণ প্রাচীন আর্য ভাষায় আত্মনেপদ মধ্য আর্য ভাষায় এসে প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং পরমৈস্পদই প্রাধান্য পায়। এই আত্মনেপদ পরমৈস্পদ পদ কি, এগুলো কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তাই এই ক্লাস বোঝার জন্য সর্বোচ্চ কাজ হবে আপনাদের আগের ক্লাসগুলোকে মন দিয়ে দেখা। তাহলে এই প্রশ্নের যতগুলো বিবৃতি দেওয়া আছে সবকটি সঠিক। অ্যান্সার দেখো, গ। গয়ে কি বলা হচ্ছে? এও শুদ্ধ, বিও শুদ্ধ, সিও শুদ্ধ, ডিও শুদ্ধ, ইও শুদ্ধ। তাই তাই অ্যান্সার এখানে গ। এরপরে আমরা ২২ নাম্বার প্রশ্নে যাব। ২২ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? রি ধ্বনিটি অ, হস্রই, হস্রৌ, রি এবং রু ধ্বনিতে পরিবর্তিত হয় কোন আর্য ভাষায়? মধ্য ভারতীয় আর্য ভাষায়, নব ভারতীয় আর্য ভাষায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, সবগুলি না উঁতে বলা হয়েছে ক এবং খ, অর্থাৎ মধ্য ভারতীয় আর্য ভাষায় না নব্য ভারতীয় আর্য ভাষায়। উত্তর হবে মধ্য ভারতীয় আর্য ভাষায়, মানে কয়। কেন হবে? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় রি ধ্বনিটি মধ্য ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ প্রাকৃতে এসে তার মৌলিকতা হারায় এবং শব্দের স্থান ভেদে অ, হস্রই, হস্রৌ, রি, রু ধ্বনিতে ধ্বনিত হয়েছে। যেমন কৃষ্ণ হয়েছে কনহ, কৃষ্ণ হয়ে যায় কন হ, অর্থাৎ অকার। ঠিক এরপরে ঋষি হয়ে যায় ইসি, হস্রৈকার। ঋজু হয়ে যায় উজু, হস্রৌকার। উত্তরে ব্যাখ্যা করে দিলাম। এরপরে ২৩ নাম্বার প্রশ্নে যাব। ২৩ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? ক্ষয়ে মূর্ধন্যশয়ে পরিবর্তিত হয়ে ক, খ, চ হয়েছে যে আর্য ভাষায়? নব্য ভারতীয় আর্য ভাষায়, মধ্য ভারতীয় আর্য ভাষায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, সবগুলিতেই না ক এবং খ? উত্তর হবে এটিরও মধ্য ভারতীয় আর্য ভাষায়, খ। কেন? না, প্রাচীন ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ সংস্কৃতের সময় জটিল যুক্তবর্ণ কি ক্ষয় মূর্ধন্য ষ,
মধ্য ভারতীয় আর্য ভাষায় অর্থাৎ প্রাকৃতে এসে সরলীকৃত হয়। অবস্থানের ভিত্তিতে এটি কখনো কথ হয়েছে, কখনো চ, ছ হয়েছে। এই ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। আর যেমন ধরো ক্ষেত্র হয়েছে ক্ষেত্র। এখানে ক বর্গীয় রূপ দেখা যাচ্ছে। আবার ধরো পক্ষ, প ক্ষয় মূর্ধন্য ষ হয়েছে পক্ষ, পক্ষ খ, অথবা মক্ষিকা হয়েছে মুছিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে খ, মধ্য ভারতীয় আর্য ভাষায় এই বিষয়গুলো ঘটছে। এরপরে আমরা ২৪ নম্বর প্রশ্ন উত্তরে যাব। ২৪ নম্বর প্রশ্ন উত্তরে বলা হয়েছে এ এবং ও যৌগিক স্বর দুটি একক স্বর এ এবং ওতে পরিণত হয়েছে কোন আর্য ভাষায়? নব্য ভারতীয় আর্য ভাষায়, মধ্য ভারতীয় আর্য ভাষায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষায়, সবগুলিতে না খ এবং গতে? উত্তর হবে মধ্য ভারতীয় আর্য ভাষায়। কেন? না প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্বরধ্বনি ওই আর ও। মধ্য ভারতীয় এসে একক স্বরধ্বনি এ এবং ও তে পরিণত হয়। এটি প্রাকৃত ভাষার অন্যতম প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। যেমন শৈল কি হয়? হয়ে যায় সেলো। তারপর এখান থেকে তাপ পরিবর্তিত হয় বা কৌশল হয়ে যায় কৌশল্য। এরপর আমরা ২৫ নাম্বার প্রশ্ন উত্তরে যাব। মন্তব্য যুক্তি দেওয়া হলো, সংক্ষেপ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। মন্তব্য কি আছে? সুনীতি কুমার সেন আর্য ভাষাগোষ্ঠীর নাম। সুনীতি কুমার নয়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর কি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সরি, সুনীতি কুমার এবং সেন, এটা হবে এইরকম। আর্য ভাষাগোষ্ঠীর নাম ইন্দো ইউরোপীয় দিয়েছেন। যুক্তি কি দেওয়া হয়েছে? না কারণ ইংল্যান্ডের বর্তমান বসবাসকারী ভাষাসমূহ এক সীমায় ভারতবর্ষ, অপর সীমায় ইউরোপে এবং ভারতবর্ষ ও ইউরোপের মধ্যস্থানে ইরান, পূর্ব এশিয়ায় অপর কোনো স্থানে কোন বা কোনো অঞ্চলে বরাবর প্রচলিত রয়েছে। অপশনে আছে মন্তব্য আর যুক্তি শুদ্ধ, মন্তব্য আর যুক্তি অশুদ্ধ, মন্তব্য শুদ্ধ, যুক্তি অশুদ্ধ, মন্তব্য শুদ্ধ আর যুক্তি শুদ্ধ। এটা টাইপ মিস্টেক হয়েছে, বানান ভুল আছে, মন্তব্য করা আছে, পড়বেন মন্তব্য বলে। তো উত্তর হবে মন্তব্য আর যুক্তি শুদ্ধ, মানে অ্যান্সার হবে ক। কেন? ভালো করে পড়বেন, তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে কেনর ব্যাখ্যা করছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেন উভয়েই আর্য ভাষা বংশের মূল উৎস হিসেবে ইন্দো ইউরোপীয় নামটিকে সমর্থন করেছে। অর্থাৎ মন্তব্য শুদ্ধ হলো। যুক্তির সঠিক কারণ এই ভাষা বংশের বিস্তার ভারত থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এবং মাঝপথে ইরান ও এশিয়ার বিভিন্ন অংশে এর শাখা ছড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে যুক্তি কেউ শুদ্ধ, তাই অ্যান্সার হবে মন্তব্য আর যুক্তি শুদ্ধ। খুব নেটে এই টাইপের কোশ্চেনকে দেওয়া হয়। অতএব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো আপনাদের জানার ভীষণভাবে প্রয়োজন আছে। এরপরে আমরা ২৬ নাম্বার প্রশ্ন উত্তরে যাব। ২৬ নম্বরের প্রশ্ন উত্তর আগেরটির মতোই। মন্তব্য ও যুক্তি বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। মন্তব্য কি রয়েছে? জার্মান ভাষাতত্ত্ববিদদের মতে ইন্দো ইউরোপীয় নামকরণ যুক্তিযুক্ত নয়। যুক্তি তারা কি দেখিয়েছেন? কারণ তাদের মতে ইন্দো ইউরোপীয় শব্দে
ভাষার ঠিক ঠিক বোঝায় না। এখানে কিন্তু উত্তর হবে মন্তব্য আর যুক্তি শুদ্ধ। অ্যান্সার তাই ক। কেন বলা হচ্ছে? না, জার্মান ভাষাতত্ত্ববিদরা মনে করেন ইন্দো ইউরোপীয় নামটি অসম্পূর্ণ, কারণ এটি সমস্ত ভাষাগোষ্ঠীকে সমানভাবে প্রতিনিধিত্ব করে না। তাই তারা মনে করেন এই বংশের নাম ইন্দো জার্মানীয় রাখার পক্ষপাতী ছিলেন। তাই মন্তব্য ঠিক, যুক্তিও ঠিক। এরপর ২৭ নম্বর প্রশ্নে যাব আমরা। ২৭ নম্বরও একইভাবেই প্রশ্ন করা হয়েছে। মন্তব্য ও যুক্তি বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। মন্তব্য কি আছে? আর্য ভাষার আদি রূপ যে কেমন ছিল তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। কারণ আর্য ভাষার লিখিত কোনো গ্রন্থ বা প্রামাণ্য পাওয়া যায় না। এখানেও মন্তব্য আর যুক্তি শুদ্ধ। কারণ আর্য ভাষার আদিরূপ বলতে আদি ইন্দো ইউরোপীয় বা প্রোটো ইন্দো ইউরোপিয়ান স্তরকে বোঝায়। কেন বোঝায়? না, এই আদিম স্তরে কোনো লিখিত লিপি বা গ্রন্থ পৃথিবীতে অবশিষ্ট নেই। আজ আমরা যে আদি আর্য ভাষায় কথা বলি তা মূলত ল্যাটিন, গ্রিক, সংস্কৃত প্রভৃতি ভাষার ভাষাতাত্ত্বিকদের দ্বারা পুনর্গঠিত, রিকনস্ট্রাক্টেড একটি রূপ। যেহেতু কোনো প্রত্যক্ষ প্রমাণ অর্থাৎ লিখিত দলিল নেই, তাই নিশ্চিতভাবে সেই আদি রূপটি কেমন ছিল তা বলা অসম্ভব। এই যুক্তিতে মন্তব্য ও যুক্তি উভয়ই শুদ্ধ। তাহলে অ্যান্সার হবে ক। মন্তব্য ঠিক আর যুক্তিও শুদ্ধ। এরপরে আমরা ২৮ নম্বর প্রশ্নে যাব। শুদ্ধ শুদ্ধ নির্বাচন করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। বলা হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম বৈদিক সংস্কৃত, এটি শুদ্ধ। মধ্য ভারতীয় আর্য ভাষার যুগগত নাম প্রাকৃত ভাষা, শুদ্ধ। হেমচন্দ্রের মতে প্রকৃতি শব্দের অর্থ হলো মূল উপাদান, শুদ্ধ। আচার্য হেমচন্দ্র মনে করতেন সংস্কৃতি হলো প্রাকৃতের প্রকৃতি বা মূল। ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে এই মূল উপাদানটি হলো বৈদিক সংস্কৃত ভাষা, শুদ্ধ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার তৃতীয়বার বহুবচনের বিভক্তি ছিল ভিস বা ভি, এটি শুদ্ধ। কারণ সংস্কৃতে তৃতীয়ান্ত বহুবচনে ভিস বিভক্তি যুক্ত এ ভি উচ্চারিত হতো। যেমন দই, দে, বই, ঠিক আছে, এটা দেব ভিস, এ ভিস হয়েছে ভই। তাহলে এটি সঠিক। তাহলে ৫টি সঠিক উত্তর হবে ক। একেও সঠিক বলা হয়েছে, বিকেও সঠিক বলা হয়েছে, সিকেও সঠিক বলা হয়েছে, ডিকেও সঠিক বলা হয়েছে, ইকেও সঠিক বলা হয়েছে। তাই অ্যান্সার আমাদের ক। এরপর আছে ২৯। ২৯ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? পালি শব্দের উৎপত্তি কোন ধাতু থেকে? পালু, পালি, পালা, পাল, পল। পাল শব্দ থেকে এটি এসেছে, অর্থাৎ অ্যান্সার ঘ। কেন? অধিকাংশ পণ্ডিত মনে করেন পালি শব্দটি একটি ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ধাতু কি? না, সংস্কৃত পাল, সংস্কৃত পাল, এটি মূল। এই ধাতুর অর্থ হচ্ছে রক্ষণ করা বা পালন করা। যুক্তি কি? না, পালি ভাষা বুদ্ধের পবিত্র বাণী বা বুদ্ধ বচনকে রক্ষা করে, অর্থাৎ পালন করে, তাই এর নাম পালি। এই মত অনুযায়ী মূল ধাতুটি হচ্ছে পাল, মূল ধাতু পাল। তাই পাল শব্দ থেকে পালি শব্দের উৎপত্তি হয়েছে। এরপর আমরা ৩০ নম্বর প্রশ্নে যাব। ৩০ নম্বর প্রশ্নে বলা হয়েছে পালি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? পালু, পালা, পিলা, পল্লী এবং পোলে। উত্তর হবে ঘ, পল্লী থেকে। কেন? বিদুশঙ্কর শাস্ত্রীর একটা মন্তব্য এখানে যে উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন পংক্তি, পংক্তি থেকে হয়েছে পত্তি, তা থেকে পালি। এটা শাস্ত্রের পংক্তি বা লাইন। আর পলি, যে কারণে বলে হচ্ছে পল্লী,
ম্যাক্স মুলার গ্রাম্য ভাষা বা পল্লী অঞ্চলের ভাষা থেকে পালিতই হয়েছে। তো যাই হোক, এর অ্যান্সার পল্লী। অর্থাৎ পংক্তি থেকে বিদুশেখর শাস্ত্রীর মত অনুযায়ী এর অ্যান্সার হবে দাঁড়াবে পল্লী। আর ম্যাক্স মুলারের অনুসারে সরাসরি পল্লীকেই ইঙ্গিত করছে। তাই পালি শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? না পল্লী শব্দ থেকে এসেছে। এরপর আমরা যাব ৩১ নাম্বার প্রশ্নে। এখানে বলা হচ্ছে, কার মতে পংক্তি শব্দ থেকে পালি শব্দ উৎপত্তি? আমি তো বলেই দিলাম কার মতে? না বিধুশেখর শাস্ত্রীর মতে। এখানে বিশ্বেশ্বর শাস্ত্রী করা আছে ভুল হয়ে, এটা বিধুশেখর শাস্ত্রী হবে। ঠিক আছে? বিধুশেখর শাস্ত্রী। এরপর আমরা ৩২ নম্বর প্রশ্নে যাব। কার মতে পরিভাষা থেকে পরিভাষা এবং পারিভাষা থেকে পালি ভাষা এসেছে? এটি আবার কে মন্তব্য করেন? না, এটির মন্তব্য করেন সুকুমার সেন। এটি সুনীতি কুমার সেন হবে না, সুকুমার সেন হবে। সুকুমার সেন। গ সুকুমার সেন। সুকুমার সেন এই ব্যুৎপত্তিটি ব্যাখ্যা করেছিলেন যে পরিভাষা থেকে বিবর্তিত হয়ে শব্দটি পালি ভাষার রূপ নিয়েছে। এরপরে আছে ৩৩ নম্বর প্রশ্ন। ৩৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পংক্তি শব্দ থেকে পালি শব্দের উৎপত্তি। পংক্তি বলতে ধরা হয় শাস্ত্রপংক্তি, প্রবৃত্ত শাস্ত্র, মূল শাস্ত্র সবকটিই কোনোটিই নয়। পংক্তি শব্দের অর্থ হবে মূল শাস্ত্র। এটা বিধুশেখর শাস্ত্রী বলেছিলেন। অ্যান্সার গ। কেন? যারা মনে করেন পংক্তি শব্দ থেকে পালি এসেছে, তাদের মতে পংক্তি বলতে বুদ্ধের মূল ধর্মশাস্ত্র বা সূত্রের লাইনগুলোকে বোঝানো হতো। পরবর্তীকালে সেই শাস্ত্রের ভাষায় পালি নামে পরিচিতি পায়। এখন আমরা আলোচনা করব ৩৪ নম্বর প্রশ্নের উত্তর। ৩৪ নম্বর প্রশ্নে শুদ্ধ শুদ্ধ নির্বাচন করতে হবে এবং সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। বিবৃতিগুলি কি আছে? না মাগধীর নিদর্শন সংস্কৃত নাটকে অশিক্ষিত নিম্ন শ্রেণীর চরিত্রের ভাষায় পাওয়া যায়। এটা সত্য, এটা শুদ্ধ। কেন? না প্রাচীন নাটকগুলোতে সামাজিক স্তরভেদে বিভিন্ন প্রাকৃত অর্থাৎ মাগধী সৌরসেনী ব্যবহারের রীতি ছিল। দ্বিতীয় বিবৃতিটি আছে মাগধী নামের সঙ্গে মগধের যোগ আছে। এটি শুদ্ধ। মগধ অঞ্চলের ভাষা হওয়ার কারণে এর নাম হয়েছে মাগধী, তাই এটি শুদ্ধ। মাগধী ছিল সাহিত্যিক ভাষা, এটিও শুদ্ধ। এটি একটি স্বীকৃত সাহিত্যিক প্রাকৃত। এরপর আছে অশোক নিজেকে মাগধ বলেছেন। এটি শুদ্ধ। তার শিলালিপিতে এই বিষয়ে প্রমাণ রয়েছে। মাগধ শব্দের অর্থ তত্ত্ব পাঠক বা গায়ক, এটিও শুদ্ধ। প্রাচীন ভারতীয় সাহিত্যে যারা রাজাদের স্তুতিগান গাইতেন তাদের মাগধ বলা হতো। তাই এটিতেও ৫টি শুদ্ধ বিবৃতি দেওয়া হয়েছে। তাই অ্যান্সার হবে ক শুদ্ধ, 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 শুদ্ধ। আ এটা অ্যান্সার হবে শুদ্ধ। এরপরে আমরা ৩৫ নাম্বার প্রশ্নে যাব। তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রথম তালিকায় কি আছে? না মাগধী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটি হচ্ছে কি? প্রাচ্যা। মানে এর সাথে একের মিল রয়েছে। এরপরে সৌরসেনী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে, সৌরসেনী প্রাকৃত কোন অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে? মথুরা বা সুরসেন অঞ্চলের ভাষা। তাই এটি সৌরসেনী বলা হয়, যা ভারতের মধ্য ও দক্ষিণ পশ্চিম অংশে প্রচলিত ছিল। তাই এর কেন্দ্র দক্ষিণ পশ্চিমা, অনেক সময় মধ্য দেশীয় ধরা হয়ে থাকে। তাই এটি ২ নম্বর দ্বিতীয় তালিকার সাথে মিল আছে। এরপরে রয়েছে পৈশাচী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে কি বলে? এটি উত্তর পশ্চিম ভারতে ব্রাচড বা কেকয় অঞ্চলের ভাষা ছিল। তাই কেন্দ্র এর উত্তর পশ্চিম। এটির অ্যান্সার হবে ৩।
এরপরে ৩ নাম্বার মানে উত্তর পশ্চিমা। অর্ধমাগধী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে। অর্ধমাগধী প্রাকৃত, মাগধী ও সৌরসেনী মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ অযোধ্যা ও কোশল এলাকার ভাষা। তাই এর কেন্দ্র হচ্ছে প্রাচ্য মধ্যা। আর উদিচ্য ও মধ্যদেশীয় প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র গড়ে ওঠে সেটি হচ্ছে ক্লাসিক্যাল সংস্কৃত, যা লৌকিক সংস্কৃত আদর্শে গড়ে উঠেছে। ঠিক আছে, এটি ভি। তাই এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, ডি এর সাথে 4, 5। অ্যান্সার কি? ক। বুঝে যাচ্ছে? এই ধরনের প্রশ্ন আসে। এরপরে ৩৬ নম্বর প্রশ্নে যাব আমরা। ৩৬ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মহারাষ্ট্রী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটি হচ্ছে প্রাচ্য, দক্ষিণ পশ্চিমা, উত্তর পশ্চিমা, না প্রাচ্য মধ্যা, না ক এবং খ এর অ্যান্সার। না উত্তর হবে খ, দক্ষিণ পশ্চিমা। মহারাষ্ট্রী প্রাকৃত যে আঞ্চলিক উপভাষাকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটি হচ্ছে দক্ষিণ পশ্চিমা। আগের আলোচনা আমি বললাম, কারণ মহারাষ্ট্রী প্রাকৃত মূলত দাক্ষিণাত্যের গোদাবরী তীরের অঞ্চলে প্রচলিত ছিল। ভৌগোলিক অবস্থানের বিচারে একে ভারতের দক্ষিণ পশ্চিমা উপভাষার অন্তর্গত হিসেবে গণ্য করা হয়। এটি প্রাকৃত সাহিত্যের সবচেয়ে উন্নত ও মার্জিত রূপ হিসেবে স্বীকৃত। কোনটি? দক্ষিণ পশ্চিমা ভাষাটি। এরপরে সব শেষের প্রশ্ন আজকের আলোচনায়। প্রশ্ন হচ্ছে ৩৭ নাম্বার, ঞ মূর্ধন্য ট তিনটি হয়েছে, নয়ের উচ্চারণ হয়েছে। কোন ভাষা এটা দেখতে পাওয়া যায়? মাগধী, পৈশাচী, সৌরসেনী, মহারাষ্ট্রী, ক্লাসিক্যাল সংস্কৃতি। উত্তর চোখ বন্ধ করে বলা যেতে পারে মাগধী। কেন? না, মাগধী প্রাকৃতের একটি অন্যতম প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যই হচ্ছে পদের মাঝখানে থাকা যুক্তব্যঞ্জন, অর্থাৎ ঞ, মূর্ধন্য ট, অর্থাৎ জ্ঞ, মূর্ধন্য জ ফলা, টয়ে জ ফলা, এর তিনটি উচ্চারণের মূলত হয়েছে নয়ের মতো। নয়ের মতো। যেমন সংস্কৃতে যোগ্য, মাগধী প্রাকৃতে এটি হয়ে যায় যজ্ঞ, অজ্ঞ। এই পরিবর্তনটি মাগধী প্রাকৃতিকে অন্য প্রাকৃতগুলো থেকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল ভারতীয় আর্য ভাষার প্রাচীন ও মধ্যযুগের বিবর্তন নিয়ে আমাদের আজকের আলোচনা, যে প্রশ্নগুলো করা হয়েছে। এছাড়াও আরও আমরা ৩০টি প্রশ্ন পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি আজকের এই প্রশ্ন উত্তর এবং বিশ্লেষণগুলো আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দেবে। মনে রাখবেন, এই ধরনের ছোট ছোট তথ্যই কিন্তু পরীক্ষায় বড় পার্থক্য গড়ে দেয়। তাই এই ভিডিওটি প্রয়োজনে আরও একবার দেখে নিন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে খাতায় নোট করে নিন। যদি এই আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথেও এটি শেয়ার করবেন যারা একইভাবে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, মন দিয়ে পড়াশোনা চালিয়ে যান।